আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে একটা ছোট লাইভে আসলাম দুইটা টপিক আলোচনার জন্য, যে দুইটা টপিক বর্তমানে সবচেয়ে বেশি আলোচিত সাম্প্রতিক সময়ে এবং সাম্প্রতিক আন্তর্জাতিক রাজনীতিতে। এমন এমন দুইটি টপিক সম্পর্কে আমরা জানবো আজকের ক্লাসে। তো প্রথম টপিকটি হচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে, এবং তারপরে আমরা আলোচনা করব তাইওয়ান সংকট নিয়ে। হ্যাঁ, তো যারা এখন লাইভে তোমরা যুক্ত আছো সবাই একটু শেয়ার করে দাও, দুটি গুরুত্বপূর্ণ টপিক। হ্যাঁ, কারণ অনেক কোচিং এর শীটে বা অনেক বইয়ে আছে, কিন্তু এই দুইটা টপিক অনেকেই বুঝে না, অথবা অনেকেই কনফিউশন ক্লিয়ার করতে পারে না। তাদের জন্য আমাদের আইকন প্লাসের এই ছোট্ট আয়োজন। তোমরা একটু শেয়ার করে দাও এবং কমেন্টে জানাও কে কোন শাখা থেকে যুক্ত হয়েছো আইকন প্লাসের। সো আমরা আজকে আলোচনা করব রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে, সংকটটা নিয়ে, এবং তাইওয়ান সংকট নিয়ে। এই দুইটা সংকট সম্পর্কে আমরা সংক্ষেপে কিছু জানবো। পাশাপাশি আহ তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা জানাতে পারো, এবং তোমরা একটু কমেন্টে জানাও কে কোন শাখা থেকে আমার সাথে যুক্ত হয়েছো এখন, এবং কে কোন জেলা থেকে যুক্ত হয়েছো। আর নিজের কলেজের নামটাও লিখতে পারো অনেকে, কে কোন কলেজ থেকে যুক্ত হয়েছো। তো প্রথমে আমরা আলোচনা করব রাশিয়া ইউক্রেন। রাশিয়া ইউক্রেন সংকট। রাশিয়া ইউক্রেন সংকট সম্পর্কে জানতে হলে বা এই সংকটটা কিভাবে শুরু হলো, এটার জন্য আমরা ছোট্ট একটু ইতিহাসটা পড়বো বা ইতিহাসটা দেখবো। এরপর আমরা চলে আসবো রাশিয়া ইউক্রেন সংকটের বর্তমান পরিস্থিতিটা কি আসলে। ভাই আমাকে একটা ফোন দিতে হবে, ফোন ফোন। তো রাশিয়া ইউক্রেন সংকট জানার আগে আমরা একটু ইতিহাসটা দেখে নেবো রাশিয়া ইউক্রেনের, তারপর আমরা সংকটে যাব। তো দুঃখিত, রাশিয়ার ইতিহাসটা যদি আমরা দেখি তাহলে 1917 সালে রাশিয়ার নাম ছিল সোভিয়েত ইউনিয়ন, এবং 1917 সালে রাশিয়াতে যিনি ক্ষমতায় ছিলেন 17 সালের আগে, তিনি হচ্ছেন জার দ্বিতীয় নিকোলাস।
যার দ্বিতীয় নিকোলাস সোভিয়েত ইউনিয়নের ক্ষমতায় ছিলেন, বা তিনি ওই সময় শ্রেণী বৈষম্য করতেন। এই কারণে যার দ্বিতীয় নিকোলাসের বিরুদ্ধে ওই সময় রুশ বিপ্লব হয়, এবং রুশ বিপ্লবের নেতৃত্ব দিয়েছিলেন লেনিন, এবং লেনিনের একটা দল ছিল, সেই দলটার নাম হচ্ছে বলশেভিক। এই বলশেভিক দলের নেতৃত্বেই পরবর্তীতে রাশিয়াতে 1917 সালে রুশ বিপ্লব হলো, এবং রুশ বিপ্লবের মাধ্যমে রাশিয়াতে 1917 সালে রুশ বিপ্লবের মাধ্যমে লেনিন রাশিয়াতে পৃথিবীতে প্রথমবারের মতো কোনো দেশে সমাজতন্ত্র চালু করলেন, রাশিয়া সোভিয়েত ইউনিয়নে। তো লেনিন ছিলেন কার্ল মার্কসের শিষ্য। ভাই কালার গুলো কোথায়? কালো হলুদ না, কোনটা স্কুল বললেন? সাদাটা কেমন দেখাচ্ছে? সাদাটাই ভালো হচ্ছে মনে হয় না ভাই? এটা ওকে। সো লেনিন বলশেভিক দলের নেতৃত্বে হ্যাঁ কালার আমি ইউজ করছি, সমস্যা নেই। সো কে কোন জেলা থেকে যুক্ত হয়েছে একটু আমাকে জানাও। আজকের ক্লাসটি বোঝার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো লেনিনের গুরু ছিলেন কার্ল মার্কস, এবং কার্ল মার্কস ছিলেন পৃথিবীতে সমাজতন্ত্রের জনক বলা হয়। কার্ল মার্কস ছিলেন জার্মানির দার্শনিক। উনি ওনার যেহেতু সমাজতন্ত্র পৃথিবীব্যাপী বিখ্যাত ছিল, সমাজতন্ত্রের আদর্শে অনুপ্রাণিত হয়ে লেনিন তখন সোভিয়েত ইউনিয়নে প্রথমবারের মতো সমাজতন্ত্র প্রতিষ্ঠা করলেন। সো এখন আমরা দেখব যে আসলে সমাজতন্ত্র এবং পুঁজিবাদের মধ্যে আসলে পার্থক্যটা কি। সমাজতন্ত্র ভার্সেস পুঁজিবাদ। সমাজতন্ত্র বলে যে একটা দেশের উৎপাদন বন্টন ক্ষমতা সম্পূর্ণ থাকবে সরকারের হাতে, আর পুঁজিবাদ বলে যে একটা দেশের উৎপাদন বন্টন ক্ষমতা থাকবে ব্যক্তি মালিকানায়, অর্থাৎ ব্যক্তিরাই পুঁজিবাদের প্রধান নিয়ামক হয়। তো সমাজতন্ত্র যখন আপনার রাশিয়াতে সোভিয়েত ইউনিয়নে চালু হলো, তখন পৃথিবীর অনেক দেশ এই সমাজতন্ত্র গ্রহণ করা শুরু করলো। তাহলে এই সমাজতন্ত্র পৃথিবীতে প্রথমবারের মতো রাশিয়াতে চালু হয়ে গেল, এবং রুশ বিপ্লবের পর এটা চালু হলো। তো রাশিয়াতে লেনিনের ক্ষমতার পরে 1929 সাল থেকে 1953 সাল পর্যন্ত, 1929 থেকে 1953 সাল পর্যন্ত সোভিয়েত ইউনিয়নে ক্ষমতায় ছিলেন জোসেফ স্টালিন। সো এই জোসেফ স্টালিন তার ক্ষমতায় থাকাকালে দুইটা বড় বড় কাজ করেন। এক নাম্বার হচ্ছে তিনি প্রতি বছর 5 বছর মেয়াদী একটা অর্থনৈতিক পরিকল্পনা নেন,
যেটি পঞ্চবার্ষিকী পরিকল্পনা নামে পরিচিত। তো আমরা যেমন এখন অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা নিয়েছি, যেটা মেয়াদ 2025 সাল পর্যন্ত। তো এই যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এটা জনক বলা হয় জোসেফ স্টালিনকে। তিনি ওই সময় সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট ছিলেন একেবারে 1929 থেকে 1953 সাল পর্যন্ত। এবং তিনি 1953 সালে রাশিয়াকে বা সোভিয়েত ইউনিয়নকে একটা উন্নত দেশ করে তারপরে তিনি ক্ষমতা থেকে নামেন। সো আরেকটা কাজ করেছিলেন, আমরা জানি যে 1939 থেকে 1945 সাল পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়। এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জোসেফ স্টালিন রাশিয়ার প্রেসিডেন্ট ছিলেন এবং ওই সময় তার নেতৃত্বে কিন্তু জার্মান বাহিনীকে পরাস্ত করতে সক্ষম হয় রাশিয়ান বাহিনী। এই কারণে আমরা কিন্তু রাশিয়াকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পিতৃভূমি বলি। সো এই জোসেফ স্টালিন ক্ষমতায় আসলেন এবং জোসেফ স্টালিনের সময় কিন্তু পৃথিবীতে সমাজতন্ত্রের জয় জয়কার ছিল। তাহলে এই জোসেফ স্টালিনের দিকে বা জোসেফ স্টালিনের তার সময়ে সোভিয়েত ইউনিয়নে বা রাশিয়াতে অর্থনৈতিক উন্নয়ন দেখেই কিন্তু বিশ্বের অধিকাংশ দেশ এই সমাজতন্ত্র গ্রহণ করা শুরু করে এবং তারা সমাজতন্ত্র অনুযায়ী তাদের দেশ পরিচালনা শুরু করে। জোসেফ স্টালিনের ক্ষমতার পরে জোসেফ স্টালিনের ক্ষমতার পরে 1985 সালে সোভিয়েত ইউনিয়নের ক্ষমতায় আসলেন মিখাইল গর্বাচেভ। মিখাইল গর্বাচেভ ক্ষমতায় আসলেন। তিনি এসে দুইটা তত্ত্ব দিলেন। সেই তত্ত্ব দুইটা আমরা একটু দেখব। এক নাম্বার হচ্ছে গ্লাসনস্ত, দুই নাম্বার হচ্ছে পেরোস্ত্রোইকা। সো গ্লাসনস্ত শব্দের অর্থ হচ্ছে খোলামেলা আলোচনা। আর পেরোস্ত্রোইকা শব্দের অর্থ হচ্ছে অর্থনৈতিক সংস্কার। তাহলে মিখাইল গর্বাচেভ এসে দুইটা তত্ত্ব দিলেন, একটা হচ্ছে গ্লাসনস্ত আর একটা হচ্ছে পেরোস্ত্রোইকা। পেরোস্ত্রোইকা শব্দের অর্থ হচ্ছে অর্থনৈতিক সংস্কার। তিনি বললেন যে একটা সমাজতান্ত্রিক দেশে জনগণ কখনো সরকারের ইতিবাচক নেতিবাচক সমালোচনা করতে পারে না, এবং তিনি এসে বললেন যে এখন থেকে সবাই খোলামেলা আলোচনা করতে পারবে এবং সরকারের সমালোচনা করতে পারবে। পাশাপাশি তিনি বললেন যে এতদিন সমাজতান্ত্রিক দেশে উৎপাদন বন্টন ক্ষমতা ছিল সরকারের হাতে, এখন থেকে সেটা চলে যাবে জনগণের হাতে। তো এই পেরোস্ত্রোইকা এবং গ্লাসনস্ত নীতির ফলে জনগণের হাতে ক্ষমতা চলে গেল, জনগণ ব্যক্তি স্বাধীনতা ফিরে পেল, বাক স্বাধীনতা ফিরে পেল। তখন জনগণ নিজেরাই ব্যবসা বাণিজ্য করা শুরু করলো। তখন জনগণ দেখলো যে এতদিন এই 1917 থেকে 1985 সাল পর্যন্ত সোভিয়েত ইউনিয়নে যতগুলো শাসক এসেছে সবাই তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। এই কারণেই জনগণ তখন সমাজতন্ত্র বিরোধী আন্দোলন শুরু করে। তো সমাজতন্ত্র বিরোধী আন্দোলন শুধু সোভিয়েত ইউনিয়নে না, সোভিয়েত ইউনিয়ন সহ ইউরোপের পূর্ব ইউরোপের অনেকগুলো দেশে সব তখন ছড়িয়ে পড়ে, যেমন পোল্যান্ড, পূর্ব জার্মানি, এই দেশগুলোতে। তখন 1990 সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায় এবং 1991 সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে 15টি রাষ্ট্রের জন্ম হয়। 15টি রাষ্ট্রের জন্ম হয়। তাহলে মজার ব্যাপার হচ্ছে যেই দেশটিতে 1917 সালে প্রথমবারের মতো সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়, সেই দেশটিতেই 1990 সালে সমাজতন্ত্র ভেঙে যায়। তারপরে
সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায়, সমাজতন্ত্রের পতন হয় এবং সোভিয়েত ইউনিয়ন ভেঙে 15টি রাষ্ট্রের জন্ম হয়। 15টি রাষ্ট্রের যখন জন্ম হলো, জন্ম হওয়ার পরেই মূলত পৃথিবীতে সমাজতন্ত্রের যে একটা প্রভাব, এটা কমে যাওয়া শুরু করে। তখন পৃথিবীতে পুঁজিবাদের প্রভাব বেড়ে যাওয়া শুরু করলো এবং যুক্তরাষ্ট্র অনেক দেশে পুঁজিবাদ প্রচার করা শুরু করলো। তো এই পর্যন্ত আশা করি বুঝতে পেরেছেন কারা কারা বুঝতে পেরেছেন, বা এই টপিকটাতে কোনো সমস্যা আছে কিনা এই পর্যন্ত জানাতে পারেন। আমরা একটু পরেই এখান থেকে কিভাবে রাশিয়া ইউক্রেন সংকটটা শুরু হলো এটা দেখবো একটু। তাহলে 1991 সালে এসে এই ঘটনাগুলো ঘটলো। এখন আমরা পরবর্তী ধাপে যাই। উনিশশো একানব্বই সালে যখন সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেল, তখন সোভিয়েত ইউনিয়নের প্রথম যিনি প্রেসিডেন্ট হলেন তিনি ছিলেন বরিস ইয়েলৎসন। বরিস ইয়েলৎসন অর্থাৎ 1991 সালে সালে মিখাইল গর্বাচেভ পতনের পর নতুন রাশিয়ার প্রথম প্রেসিডেন্ট হলেন বরিস ইয়েলৎসন। তার সময়ে একটা গোয়েন্দা সংস্থা ছিল, সেটা হচ্ছে কেজিবি। এই কেজিবির প্রধান ছিলেন ভ্লাদিমির পুতিন। ভ্লাদিমির পুতিন কেজিবির প্রধান ছিলেন এই গোয়েন্দা সংস্থার। পরবর্তীতে 1999 সালের দিকে তিনি রাশিয়ার প্রধানমন্ত্রী হলেন। সো পুতিন 1999 সালের দিকে রাশিয়ার প্রধানমন্ত্রী হলেন এবং তিনি এখনো ক্ষমতায় আছেন 2022 সাল পর্যন্ত, এবং তিনি ক্ষমতায় থাকবেন 2036 সাল পর্যন্ত। তিনি 2036 সাল পর্যন্ত রাশিয়ার ক্ষমতায় থাকবেন। এই জন্য তিনি সংবিধান সংশোধন করেছেন। পৃথিবীতে দুইটা দেশ তাদের দেশের সংবিধান সংশোধন করে প্রেসিডেন্টদের মেয়াদ বাড়িয়েছেন। একটা হচ্ছে চীন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আজীবন ক্ষমতায় থাকতে পারবেন, এবং ভ্লাদিমির পুতিন ক্ষমতায় থাকতে পারবেন 2036 সাল পর্যন্ত। তাহলে আমরা দেখলাম যে পুতিন যখন ক্ষমতায় আসলো 1999 সাল থেকে, এরপর থেকে পুতিন যে জিনিসটা মূলত চেয়েছে সেটি হচ্ছে যাতে এই সোভিয়েত ইউনিয়নের দেশগুলোতে বা ইউরোপে অন্য কোনো দেশ এসে প্রভাব বিস্তার করতে না পারে, বিশেষ করে যুক্তরাষ্ট্রের ন্যাটো বা অন্যান্য পশ্চিমা দেশগুলা। সো সেই কারণে পুতিন সবসময় চাইতো সোভিয়েত ইউনিয়ন ভেঙে যে 15টা রাষ্ট্রের জন্ম হয়েছিল, এই রাষ্ট্রগুলোকে আবার তিনি রাজনৈতিকভাবে এক করতে চাচ্ছেন, এবং এই রাষ্ট্রগুলোতে তিনি পশ্চিমা দেশ বা যুক্তরাষ্ট্র থেকে প্রভাব মুক্ত করতে চাচ্ছেন। সেই অনুযায়ী কিন্তু তিনি এই দেশগুলোতে কাজ করেন। যখন তিনি এই জিনিসটা পারেন না বা কোনো দেশকে নিজের কন্ট্রোলে আনতে পারেন না, তখনই কিন্তু ওই রাশিয়া বা ওই দেশটার মধ্যে একটা সংঘাত সৃষ্টি হয়। আর রাশিয়া ইউক্রেন যে বর্তমান সংঘাতটা, এই সংঘাতের মূলেই রয়েছে রাশিয়া চাচ্ছে ইউক্রেনের উপর একেবারে পাকাপোক্তভাবে প্রভাব বিস্তার করতে, যেটা করতে দিচ্ছে না ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং যুক্তরাষ্ট্র বা পশ্চিমা দেশগুলো অথবা আমাদের ন্যাটো নামে যে সামরিক সংগঠনটি আছে। তাহলে আমরা এখন চলে যাব রাশিয়া ইউক্রেন সংকটটা কবে থেকে শুরু হলো আসলে। তো রাশিয়া ইউক্রেন সংকট শুরুর আগে আমাদেরকে কয়েকটা জিনিস জানতে হবে। সেটা হচ্ছে যে রাশিয়া 2022 সালে 24 ফেব্রুয়ারি 2022 সালে 24শে ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে আক্রমণ করে।
রাশিয়া ইউক্রেনে আক্রমণ করলো 2022 সালের 24শে ফেব্রুয়ারি। তাহলে আক্রমণ কেন 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 করলো ইউক্রেনের উপর? প্রথম কারণ হচ্ছে ন্যাটো। ন্যাটো চেয়েছিল ইউক্রেনকে তাদের সদস্য বানাতে। ইউক্রেন যেহেতু রাশিয়ার পাশের দেশ, সো ইউক্রেন যদি ন্যাটোর সদস্য হয়ে যায়, তাহলে আহ রাশিয়া বা রাশিয়ার আশেপাশের অঞ্চলগুলো নিরাপত্তাহীনতায় ভুগবে। এই সংশয়ের কারণে ইউক্রেন যাতে ন্যাটোর সদস্য না হয়, এই ব্যাপারে রাশিয়া ইউক্রেনকে প্রস্তাব দিয়েছিল, কিন্তু ইউক্রেন সেটা প্রথম দিকে রাজি হয় নাই। এবং 1990 সালের দিকে ন্যাটোর একটা রেজুলেশন ছিল, সেখানে বলা হয়েছিল যে ন্যাটো কখনো পূর্ব দিকে, অর্থাৎ ইউরোপের পূর্ব দিকে, যেদিকে কিনা সোভিয়েত ইউনিয়নের দেশগুলো আছে, ওই দিকে সদস্য সম্প্রসারণ করবে না। কিন্তু 2022 সালে এসে ন্যাটো সেই কথা থেকে সরে দাঁড়িয়েছে। এই কারণে মূলত রাশিয়া ন্যাটো এবং ইউক্রেনের উপর বেশি খেপে গিয়েছে আরো আগের চেয়ে। এরপরে রাশিয়া চাচ্ছে ক্ষমতার পালাবদল। রাশিয়া চাচ্ছে জেলেনস্কিকে সরিয়ে অন্য কোন তার মদতপুষ্ট সরকারকে বসাতে। এর আগেও ছিল রাশিয়ার মদতপুষ্ট জেলেনস্কি 2019 সালে ক্ষমতায় আসে, বাট জেলেনস্কি যেহেতু রাশিয়া পন্থী না, এই কারণে মূলত দেখা যাচ্ছে এখানে রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের মধ্যে একটা সংঘাতের সৃষ্টি হচ্ছে। এরপরে তৃতীয় কারণ হচ্ছে রাশিয়া চাচ্ছে ইউক্রেনে যে কয়েকটা রুশ ভাষাভাষী বিচ্ছিন্নতাবাদী অঞ্চল আছে, যেমন ক্রিমিয়া, লুহানেস্কো এবং দোনেস্কো, এই বিশেষ করে এই তিনটা অঞ্চলকে যাতে ইউক্রেন স্বীকৃতি দেয়, কিন্তু ইউক্রেন এই তিনটা অঞ্চলকে স্বাধীন হিসেবে স্বীকৃতি দেয় নাই। এবং রাশিয়া চাচ্ছে কৃষ্ণ সাগর, অর্থাৎ আমরা জানি ইউক্রেনের পাশে হচ্ছে কৃষ্ণ সাগর, এই কৃষ্ণ সাগর সহ পুরো ইউরোপে রাশিয়ার একচ্ছত্র আধিপত্য বিস্তার করতে। কিন্তু সমস্যা হচ্ছে ন্যাটো বা যুক্তরাষ্ট্রের কারণে সেই জিনিসটা পারছে না। এই কারণেই মূলত এই হামলাটা 2022 সালের 24শে ফেব্রুয়ারি হয়। তো এই হামলা হওয়ার আগে আমরা যদি দেখি যে 2014 সালে ইউক্রেনে একটা জায়গা আছে ক্রিমিয়া। ক্রিমিয়া 2014 সালে রাশিয়া দখল করে। এই কারণে আমরা জানি যে একটা সংগঠন আছে প্রভাবশালী দেশগুলো, সেটা হচ্ছে G8। তখন নাম ছিল G8। যেহেতু 2014 সালে ক্রিমিয়া দখল করে ফেলে রাশিয়া, এই কারণে G8 থেকে রাশিয়াকে বহিষ্কার করা হয়, নাম হয়ে যায় এটা G7। তাহলে আমরা এটা দেখলাম যে 2014 সালে গণভোটের মাধ্যমে ক্রিমিয়াকে দখল করে নেয় রাশিয়া। এর আগে 2004 সালে ইউক্রেনে একটা বিপ্লব হয়, সেটা হচ্ছে অরেঞ্জ বিপ্লব। অরেঞ্জ বিপ্লব, এই বিপ্লবের মাধ্যমে ইউক্রেনে যে রাশিয়াপন্থী সরকার ছিল সেটাকে হটিয়ে দেয় ওই দেশের জনগণ আন্দোলনের মাধ্যমে। তাহলে আমরা কয়েকটা জিনিস দেখলাম যে ইউক্রেনের প্রভাব বিস্তারের জন্য, ইউক্রেনের পাশে যে কৃষ্ণ সাগর আছে, এই দুইটা জায়গায় প্রভাব বিস্তারের জন্য কিন্তু রাশিয়া বা ভ্লাদিমির পুতিন অনেকদিন ধরে চেষ্টা করে যাচ্ছে। কখনো কখনো তিনি সফল হয়েছেন, কখনো কখনো তিনি ব্যর্থ হয়েছেন। সর্বশেষ এখন আমরা দেখতে পাচ্ছি রাশিয়া চাচ্ছে ইউক্রেন যাতে ন্যাটোর সদস্য না হয়, এবং ইউক্রেনের যে জেলেনস্কি আছে সে যেন রাশিয়ার কথা অনুযায়ী চলে। যেই জায়গাটায় মূলত বর্তমানে সমস্যাটা হচ্ছে। তো আমরা একটু সামনে যাই, তাহলে আমরা কি দেখলাম যে 2022 সালের 24শে ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে আক্রমণ করে, এবং আক্রমণ করার মাধ্যমে মূলত যুদ্ধটা শুরু হয়। তো এর আগে আমরা দেখেছি যে রাশিয়া ইউক্রেনের একটা ছোট্ট বিচ্ছিন্নতাবাদী অঞ্চল ছিল ক্রিমিয়া, সেটা 2014 সালে দখল করে, এবং 2004 সালে ইউক্রেনে অরেঞ্জ বিপ্লব হয়েছিল। আমরা যদি এখন ইউক্রেন সম্পর্কে একটু আহ তথ্য জানি, সেটা হচ্ছে ইউক্রেনের রাজধানী হচ্ছে কিয়েভ। ইউক্রেনের রাজধানী হলো কিয়েভ। এরপর ইউক্রেনের মুদ্রা হচ্ছে হিব্রোনিয়া। ইউক্রেনের মুদ্রার নাম হচ্ছে হিব্রোনিয়া, এটা মুদ্রা, এটা গুরুত্বপূর্ণ। এরপর ইউক্রেনের
রাজনৈতিক দল, অর্থাৎ জেলেনস্কির দলের নাম হচ্ছে সার্ভেন্ট অফ দ্য পিপল। তাহলে ইউক্রেনের রাজধানী হচ্ছে কিয়েভ, মুদ্রা হিব্রোনিয়া, দল হচ্ছে সার্ভেন্ট অফ দ্য পিপল। সো ইউক্রেনের বর্তমান যিনি প্রেসিডেন্ট তিনি হচ্ছেন জেলেনস্কি, ভলোদিমির জেলেনস্কি। তিনি টাইম ম্যাগাজিনের রিপোর্ট অনুসারে 2022 সালে পারসন অফ দ্য ইয়ার হয়েছে। পারসন অফ দ্য ইয়ার। তাহলে জেলেনস্কি 2022 সালে পারসন অফ দ্য ইয়ার হয়েছেন, এটাও গুরুত্বপূর্ণ। আমরা এটা একটু মুছে দিই। এবার যদি আমরা সামনের দিকে আগাই তাহলে কয়েকটা জিনিস দেখতে পাবো। যখন যুদ্ধটা শুরু হলো তখন কিন্তু দুইটা ভাগ হয়ে গেল, পক্ষ দুইটা হয়ে গেল। এক পক্ষে চলে আসলো রাশিয়া, চীন বা অন্যান্য রাশিয়াপন্থী দেশগুলো। আরেক পক্ষে ছিল ইউক্রেন, ন্যাটো, এরপরে ইউএসএ, এরপরে হলো অন্যান্য পশ্চিমা দেশগুলো। এই দুইটা পক্ষে যুদ্ধ শুরু হয়ে গেল এবং যুদ্ধের পরবর্তীতে আমরা দেখতে পেলাম যে রাশিয়ার উপরে অনেকগুলো দেশ নিষেধাজ্ঞা দেওয়া শুরু করলো এবং এই যুদ্ধের কিন্তু একটা বিশাল নেতিবাচক প্রভাব পড়ে বিশ্ব রাজনীতিতে এবং অর্থনীতিতে। তো ওই প্রভাবগুলো আমরা একটু দেখি এবং পরবর্তীতে কি কি হলো এই জিনিসগুলো আমরা একটু দেখবো। তাহলে দুইটা পক্ষ, এক পাশে রাশিয়া বা চীনপন্থী দেশগুলো, আরেক পাশে ইউক্রেন, ন্যাটো, ইউএসএ এই পন্থী দেশগুলো। যখন যুদ্ধটা শুরু হলো তখন রাশিয়াকে একটা আর্থিক নেটওয়ার্ক যেটার নাম হচ্ছে সুইফট, এখান থেকে ব্যান করা হয় রাশিয়াকে, অর্থাৎ নিষিদ্ধ করা হয়। তাহলে সুইফট জিনিসটা কি? সুইফট হচ্ছে যখন ব্যাংক থেকে এক ব্যাংক থেকে আরেক ব্যাংকের মধ্যে আন্ত লেনদেন হয়, অর্থাৎ ব্যাংকগুলো যখন তাদের নিজেদের মধ্যে লেনদেন করবে তখন তারা এই নেটওয়ার্কটা ব্যবহার করে। যেমন আমরা যখন মোবাইলে টাকা পাঠাই, আমরা বিভিন্ন মোবাইল ব্যাংকিং অ্যাপস ব্যবহার করি বা সেবা ব্যবহার করি, কিন্তু যদি ব্যাংক থেকে ব্যাংক টু ব্যাংকদের মধ্যে কোনো লেনদেন হয় সেটা সুইফটের মাধ্যমে হয়। তো সুইফটের পূর্ণরূপ হচ্ছে সোসাইটি ফর ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারকমিউনিকেশন ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারকমিউনিকেশন ফিনান্সিয়াল টেলিকমিউনিকেশন, সংক্ষেপে লিখলাম। তাহলে সুইফটের পূর্ণরূপ হচ্ছে সোসাইটি ফর ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারব্যাংক ফিনান্সিয়াল টেলিকমিউনিকেশন। এটা থেকে রাশিয়াকে ব্যান করা হয়। তো সুইফটের সদর দপ্তর হচ্ছে বেলজিয়ামে। বেলজিয়ামের একটা জায়গা আছে, সেই জায়গাটার নাম হচ্ছে লা হপ্পে, সেখানে এটার সদর দপ্তর এবং এটা প্রতিষ্ঠিত হয় 1973 সালে। এবারে পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে সুইফট থেকে রাশিয়াকে বহিষ্কার করা হলো। এরপরে আমরা যদি দেখি যে ন্যাটো নামে যে সংস্থাটি আছে তারা এখানে যুক্ত হলো। তো ন্যাটো সম্পর্কে আমরা একটু জেনে নিই। ন্যাটো
ন্যাটোর পূর্ণরূপ হচ্ছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। এটা সদর দপ্তর হচ্ছে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে, এবং এটার বর্তমান সদস্য সংখ্যা 30টি। এবং ন্যাটোর যে বর্তমান প্রধান তার নাম হচ্ছে জেমস স্টলটেনবার্গ। ন্যাটোতে দুটি মুসলিম দেশ আছে, একটা তুরস্ক আর একটা আলবেনিয়া। তাহলে ইউক্রেনকে সকল ধরনের সহায়তা প্রথম দিকে দেওয়া শুরু করে ন্যাটো নামক সামরিক সংগঠনটি। এটি 1949 সালে প্রতিষ্ঠিত হয় এবং 1949 সালে যখন রাশিয়াতে সমাজতন্ত্রের জয় জয়কার, তখন কিন্তু ওই স্নায়ুযুদ্ধের সময়কালে যুক্তরাষ্ট্র এই ন্যাটো প্রতিষ্ঠা করে। সো ন্যাটো বর্তমানে বলছে যে তারা ইউক্রেনকে তাদের সদস্য বানাবে, কিন্তু একসময় তারা কথা দিয়েছিল যে তারা পূর্ব দিকে তাদের যে সদস্য পদ আছে বিভিন্ন দেশের ক্ষেত্রে সেটা তারা বৃদ্ধি করবে না। তো ন্যাটো সহায়তা দিচ্ছে এবং তারা বলছে যে আমরা 2023 সালে 40,000 সৈন্য থেকে 3 লক্ষ বাড়াবো। কিসের ক্ষেত্রে? এই রাশিয়া ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রে। এবং ন্যাটো যতদিন বলবে যে ন্যাটো ইউক্রেনকে তাদের সদস্য বানাবে বা যতদিন এই যুদ্ধে ইউক্রেনকে সহায়তা দিবে, ততদিন মনে হচ্ছে না যে এই যুদ্ধ শেষ হবে। মানে এই যুদ্ধ যদি বন্ধ করতে হয় তাহলে ন্যাটোকে নমনীয় হতে হবে। ন্যাটো নমনীয় না হলে কিন্তু রাশিয়া নমনীয় হবে না। সো এরপর আমরা চলে যাই রাশিয়ার উপর যেহেতু অনেকগুলো দেশ নিষেধাজ্ঞা দিচ্ছে, রাশিয়া কিন্তু বসে থাকেনি। রাশিয়ারও অনেক দিক দিয়ে ক্ষমতা থাকার কারণে সে কয়েকটা দেশের সাথে অর্থনৈতিক সম্পর্ক বা বিভিন্ন ধরনের সম্পর্ক বিচ্ছিন্ন করেছে। বিশেষ করে সে অর্থনৈতিকভাবে ইউরোপের দেশগুলোকে কাবু করতে চেয়েছে। তো নর্ড স্ট্রিম 2 নামে একটা গ্যাস লাইন আছে, যে গ্যাস লাইনটা হচ্ছে রাশিয়া থেকে বাল্টিক সাগর হয়ে বাল্টিক সাগরের তলদেশ থেকে জার্মানিতে গেছে। তাহলে এই নর্ড স্ট্রিম 2 গ্যাস লাইনটা, যেহেতু রাশিয়া ইউক্রেন এরা গ্যাস উৎপাদন করে এবং রাশিয়া ইউরোপের 40% গ্যাস সরবরাহ দেয়, ইউরোপের দেশগুলো রাশিয়ার গ্যাসের উপর নির্ভরশীল, সে তখন এই গ্যাস লাইনটা বন্ধ করে দেয়। এবং এই গ্যাস লাইনটা বিস্তৃতি কোথায় থেকে কোথায়? রাশিয়া থেকে বাল্টিক সাগরের তলদেশ দিয়ে জার্মানিতে গেছে। তোমরা যদি মানচিত্রে দেখো, পৃথিবীর মানচিত্রে, তাহলে দেখতে পাবে রাশিয়ার পাশেই হচ্ছে বাল্টিক সাগর দিয়ে জার্মানি এই গ্যাস লাইনটা গেছে। তো প্রশ্ন আসতে পারে যে রাশিয়া কোন গ্যাস লাইনটি বন্ধ করে দিয়েছে? সেটা হচ্ছে নর্ড স্ট্রিম 2। এবার আসি আমরা চারটি অঞ্চল রাশিয়া কয়েকদিন আগে তাদের সাথে যুক্ত করে নেয় আইন করে। সেই 4টি অঞ্চল ছিল একসময় ইউক্রেনের অধীনে। সেই 4টি অঞ্চল কি? লুহানেস্ক, দোনেস্ক, খেরসন এবং জাপোরোঝিয়া। এই 4টা অঞ্চল রাশিয়া তাদের সাথে যুক্ত করে নেয় 2022 সালের 30 সেপ্টেম্বর। তাহলে এই 4টা অঞ্চল কবে যুক্ত করে নিল? 2022 সালের 30 সেপ্টেম্বর। এবং এই 4টি অঞ্চলে গণভোট হয় এবং গণভোটে রায় দেওয়া হয় যে তারা
রাশিয়ার সাথে যুক্ত হবে, এগুলো রুশ ভাষাভাষী অঞ্চল। তাহলে এরা যুক্ত হলো 2022 সালের 23 সেপ্টেম্বর। অন্যদিকে আরেকটি জিনিস হয়, সেটা হচ্ছে গিয়ে রাশিয়া এবং ইউক্রেন এই দুইটা দেশ গম বা ভুট্টা উৎপাদনে খুব বেশি এগিয়ে এবং বিশ্বের সবচেয়ে বড় বড় উৎপাদনকারী দেশ হলো এই দুটি দেশ, রাশিয়া এবং ইউক্রেন। তো যেহেতু এই যুদ্ধটা চলমান, এই কারণে কৃষ্ণ সাগর দিয়ে রাশিয়া কোনো আহ রপ্তানিকারক জাহাজকে বিশ্বের বাইরে যেতে দেয়নি। বাট এইটার কারণে কিন্তু পৃথিবীতে জিনিসপত্রের দাম বেড়ে গেছে, তেলের দাম বেড়ে গেছে, বা ডলার সংকট দেখা দিচ্ছে, মুদ্রাস্ফীতি হচ্ছে। সো এই জিনিসটা বন্ধের জন্য রাশিয়া ইউক্রেন একটা চুক্তি হয়। এই চুক্তিটা খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষা আসার মতো। সেই চুক্তিটা কি? সেই চুক্তিটা হচ্ছে শস্য রপ্তানি চুক্তি। শস্য রপ্তানি চুক্তি। শস্য রপ্তানি চুক্তিটা হয় 22শে জুলাই 2022। এবং এই চুক্তিতে মধ্যস্থতা করে তুরস্ক এবং জাতিসংঘ। এই দুইটা দেশ মধ্যস্থতা করে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে চুক্তি স্বাক্ষর করে, যাতে রাশিয়া এবং ইউক্রেন দুই দেশে কৃষ্ণ সাগর ব্যবহার করে আপনার শস্যগুলো বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করতে পারে। এটা একটা গুরুত্বপূর্ণ। সো এই যে যুদ্ধটা শুরু হলো, যুদ্ধের পরে আমরা কি কি দেখতে পেলাম? রাশিয়াকে সুইফট থেকে বহিষ্কার করা হলো। এরপরে ন্যাটোর ইউক্রেনকে সহযোগিতা করা শুরু করলো। রাশিয়া আবার ইউক্রেনের 4টি অঞ্চল দখল করে নিল। পাশাপাশি এই শস্য রপ্তানি চুক্তিটা হলো। তো বর্তমানে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে রাশিয়া ইরানের ড্রোন ব্যবহার করছে। ড্রোন ব্যবহার করে ইউক্রেনে হামলা চালাচ্ছে। তো তাহলে বর্তমানে যে জিনিসটা ঘটছে সেটা হচ্ছে ইউক্রেনের যে সহযোগিতা দরকার, সেই সহযোগিতাটা ন্যাটো এবং যুক্তরাষ্ট্র সমান তালে দিচ্ছে। কিন্তু এই যুদ্ধ যদি বন্ধ করতে চায় জাতিসংঘ বা অন্য দেশগুলো, অথবা ভ্লাদিমির পুতিন যদি সদিচ্ছা বন্ধ করতে চায়, তাহলে কয়েকটা জিনিস খুবই দরকার। সেটা হচ্ছে ন্যাটো এবং যে রাশিয়া, এই দুইটা পক্ষকে ছাড় দিতে হবে। বিশেষ করে রাশিয়া যদি এটা মেনে না নিতে পারে যে ইউক্রেন ইউক্রেন একটা স্বাধীন দেশ, সেই দেশের জনগণ ঠিক করবে ওই দেশের প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী কি হবে, এটা রাশিয়াকে মেনে নিতে হবে। এবং ইউক্রেনের পক্ষ থেকে যদি এই ছাড়টা দেয়া যায় যে ইউক্রেনকে তারা ন্যাটোর সদস্য করবে না, তাহলে কিন্তু এই যুদ্ধ বন্ধের ক্ষেত্রে একটা সমঝোতার পথ খুলে যেতে পারে। তাহলে আমরা যদি আরেকবার পুরো রাশিয়া ইউক্রেন যুদ্ধটা একটা সামারি করি, সেটা হচ্ছে গিয়ে 1917 সালে যখন সোভিয়েত ইউনিয়নের সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হলো, সোভিয়েত ইউনিয়নে তখন 15টা রাষ্ট্র একসাথে ছিল। এরপর জোসেফ স্টালিন আসলো। আসার পরে 1985 সালে মিখাইল গর্বাচেভ এসে তিনি গ্লাসনোস্ত এবং পেরোস্ত্রোইকা তত্ত্ব দিলেন। এরপর 1990 সালে সোভিয়েত ইউনিয়ন সমাজতন্ত্র পতন ঘটলো। 91 সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেল। ভেঙে যাওয়ার পরেই মূলত এই রাশিয়া ভ্লাদিমির পুতিন 1999 সালে ক্ষমতায় আসার পরে তিনি চেয়েছেন যাতে সোভিয়েত ইউনিয়ন থেকে ভেঙে যাওয়া 15টা রাষ্ট্র অন্য কোনো মোড়ল রাষ্ট্রের অধীনে না যায়, যাতে রাশিয়া এই 15টা রাষ্ট্রের উপর একচ্ছত্র আধিপত্য রাখতে পারে। সে অনুযায়ী আমরা দেখেছি কিভাবে 2004 সালে ইউক্রেনে অরেঞ্জ বিপ্লব হয়েছে। 2014 সালে 2014 সালে রাশিয়া ক্রিমিয়া দখল করেছে। এর ফলে রাশিয়াকে G7 থেকে বহিষ্কার করা হয়। পরবর্তীতে 2022 সালে রাশিয়া ফাইনালি ইউক্রেনের উপর হামলাটা করে। হামলার পরে আমরা পরবর্তী ঘটনাগুলো দেখলাম। আজকে যে ব্যাপারগুলো পড়ালাম এগুলো খুবই গুরুত্বপূর্ণ। গত বছরও কোশ্চেন আসছে এবং এই বছরও এই রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে কোশ্চেন আসবে মাস্ট। সো আমরা রাশিয়া ইউক্রেন সম্পর্কে জানলাম। রাশিয়া ইউক্রেন সম্পর্কে কারো যদি জানার থাকে একটু জানাবেন আমাকে। সো আমরা এখন চলে যাব তাইওয়ান সংকটে। তাইওয়ান সংকটটা খুবই ছোট এবং তাইওয়ান সংকটের মূলেও কিন্তু যুক্তরাষ্ট্র এবং চীন। আমরা একটু আগে দেখলাম চীন আর রাশিয়া এক পক্ষে ছিল, অন্য পক্ষে ন্যাটো এবং যুক্তরাষ্ট্র।
সো তাইওয়ান সংকটের ক্ষেত্রেও তাইওয়ানকে দখল করার জন্য বা তাইওয়ানের উপর যাতে যুক্তরাষ্ট্র আধিপত্য বিস্তার করতে না পারে, এই কারণে কিন্তু চীন আর যুক্তরাষ্ট্রের মধ্যে এই দ্বন্দ্বটা শুরু হয়েছে। এখন আমরা দেখবো তাইওয়ান সংকট। তাইওয়ান সংকট, তাইওয়ান সংকট যদি আমরা জানতে চাই তাহলে আমাদেরকে একটু ইতিহাসে ফিরে যেতে হবে। তাইওয়ান সংকটের ক্ষেত্রে 1949 সালে চীনে সমাজতান্ত্রিক বিপ্লব হয়। সমাজতান্ত্রিক বিপ্লব হয়। সমাজতান্ত্রিক বিপ্লবের মাধ্যমে চীনের যিনি ক্ষমতায় ছিলেন তার নাম ছিল চিয়াং কাইশেক। চিয়াং কাইশেক ক্ষমতায় ছিলেন, তাকে ক্ষমতা থেকে উৎখাত করা হয় সমাজতান্ত্রিক বিপ্লবের মাধ্যমে 1949 সালে। এবং যিনি সমাজতান্ত্রিক বিপ্লবের নেতৃত্ব দিয়েছিলেন তিনি হচ্ছেন মাও সেতুং। তবে সমাজতান্ত্রিক বিপ্লবের নেতৃত্ব দিয়েছিলেন মাও সেতুং, এবং এই বিপ্লবের পরে চিয়াং কাইশেককে ক্ষমতা থেকে উৎখাত করা হয়। ক্ষমতা থেকে উৎখাত করার পরে এই চিয়াং কাইশেক পালিয়ে চলে যান তাইওয়ানে। এবং এই যে চীনের সমাজতান্ত্রিক বিপ্লবটা হলো, এটা 1949 সাল। আমরা একটু আগে দেখলাম যে 1953 সাল পর্যন্ত রাশিয়াতে ক্ষমতায় ছিলেন জোসেফ স্টালিন। তো ওই সময় কিন্তু রাশিয়া সহ অনেক দেশে সমাজতন্ত্রের জয় জয়কার ছিল। এই কারণে মাও সেতুং চাচ্ছিলেন তিনি চীনে সমাজতন্ত্র চালু করবেন, কারণ সমাজতন্ত্রের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন বেশি হচ্ছিল। আর চিয়াং কাইশেক অনেক স্বৈরাচারী আচরণ করতেন জনগণের সাথে। এই কারণে মূলত চীনের সমাজতান্ত্রিক বিপ্লবের মাধ্যমে এই চিয়াং কাইশেককে উৎখাত করা হলো। তো ওই সময় যেহেতু স্নায়ুযুদ্ধ শুরু হয়ে গেছে, দেখা গেল যে যুক্তরাষ্ট্র চাচ্ছিল তারা পুঁজিবাদ প্রসার করবে, আর সোভিয়েত ইউনিয়ন চাচ্ছিল তারা সমাজতন্ত্রের প্রসার ঘটাবে। তো চীনে যখন মাও সেতুং চীনের সমাজতান্ত্রিক বিপ্লবের মাধ্যমে সমাজতন্ত্র চালু করলো, তখনই কিন্তু যুক্তরাষ্ট্র চীনের উপর খেপে গেল। তারপরে কি ঘটনা ঘটলো আমরা একটু দেখি। চীনের সমাজতন্ত্র যখন চালু হলো, তখন চীনকে, আমরা জানি চীন নিরাপত্তা পরিষদে 5টা স্থায়ী সদস্যের একটা, তখন চীনের নাম বাদ দিয়ে সেখানে তাইওয়ানের নাম যুক্ত হলো জাতিসংঘে। এজন্য বলা হয় যে এক সময় জাতিসংঘের সদস্য ছিল, বর্তমানে নাই, কোন দেশ, সেটা হচ্ছে তাইওয়ান। তখন তাইওয়ান বা রিপাবলিক অফ চায়নার নাম যুক্ত করলো যুক্তরাষ্ট্র জাতিসংঘে। এবং তাইওয়ানে পালিয়ে চলে গেল চিয়াং কাইশেক। সেখানে চিয়াং কাইশেককে সমর্থন দিল ইউএসএ। আর এদিকে চীনে যেহেতু মাও সেতুং আছে, মাও সেতুং তাকে সমর্থন দিল রাশিয়া। তাহলে আবারও এই দুইটা দেশের মধ্যে কিন্তু স্নায়ুযুদ্ধ শুরু হয়ে গেল। স্নায়ুযুদ্ধ শুরু হয়ে গেল, তখন চীনকে যুক্তরাষ্ট্র আর সমর্থন দেয়নি। পরবর্তীতে কি হলো? পরবর্তীতে 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়ন বাংলাদেশকে সমর্থন দিলেও চীন বাংলাদেশকে সমর্থন দেয়নি। চীন তখন যুক্তরাষ্ট্রকে সমর্থন দেয়। এটা স্নায়ুযুদ্ধের সময় আমাদের যুদ্ধটা হয়েছিল, এবং সবাই চেয়েছিল চীন এবং রাশিয়া আমাদেরকে সমর্থন দিবে, সেটা সবাই আশা করেছিল। বাট চীন তখন যুক্তরাষ্ট্রকে সমর্থন দেয়। তাহলে 1971 সালে মুক্তিযুদ্ধে কিন্তু আমাদেরকে সমর্থন দেয় রাশিয়া এবং ভারত, আমাদের বিপক্ষে চলে যায় চীন এবং ইউএসএ। কেন চলে গেল চীন? কারণ চীন মনে করেছিল যে এই যুদ্ধ যদি আমি ইউএসএ কে সমর্থন দিতে পারি এবং ইউএসএ এর সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করতে পারি, তাহলে জাতিসংঘের যে সদস্য পদটা আছে এটা আবার আমি ফিরে পেতে পারি। সো তখন 1971 সালে চীন যুক্তরাষ্ট্রের টেবিল টেনিস দলকে তাদের দেশে আমন্ত্রণ জানালো, এবং চীনের টেবিল টেনিসকে বলা হয় পিং পং। পিং পং। সো এই টেবিল টেনিস খেলার মাধ্যমে পরবর্তীতে চীন এবং ইউএস এর মধ্যে আবার একটা নতুন সম্পর্ক তৈরি হলো, এবং এই ডিপ্লোমেসির নাম দেওয়া হলো পিং পং ডিপ্লোমেসি বা পিং পং কূটনীতি। এই কূটনীতির মাধ্যমে আবার চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে একটা সুসম্পর্ক গড়ে উঠলো। তখন 1971 সালেই জাতিসংঘে আবার
তাইওয়ানের নামটা কেটে দিয়ে চীনের নাম যুক্ত করা হলো, অর্থাৎ পিপলস রিপাবলিক অফ চায়না। তাহলে পিংপং 1971 সালে পিংপং ডিপ্লোমেসির মাধ্যমে আবার চীন তার সদস্যপদ ফিরে পেল। ফিরে পেলেও চীন কিন্তু তাইওয়ানের উপর যে পরিপূর্ণ প্রভাব বিস্তার করবে এই আশাটা কখনো ছাড়ে নাই, এবং তাইওয়ান কিন্তু গুরুত্বপূর্ণ একটা অঞ্চল চীনের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে। বিশেষ করে তাইওয়ানের যে সেমিকন্ডাক্টর শিল্প, অর্থাৎ চিপ শিল্প, আমরা মোবাইলে বা বিভিন্ন যন্ত্রে চিপ ব্যবহার করি, তাইওয়ান কিন্তু সেমিকন্ডাক্টর বা চিপ উৎপাদনের জন্য বিশ্বে খুবই বিখ্যাত, এবং সবচেয়ে বেশি সেমিকন্ডাক্টর উৎপাদন হয় এই তাইওয়ানে। তো তাইওয়ানের রাজধানী হচ্ছে তাইপে এবং পূর্ব নাম হচ্ছে ফরমোজা। তাইওয়ানের পাশে হচ্ছে দক্ষিণ চীন সাগর। এই সাগরে আধিপত্যকে কেন্দ্র করেই কিন্তু চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে বর্তমান লড়াইটা চলছে, এবং চীন চাচ্ছে যাতে তাইওয়ান আলাদা না হয়ে যায়। এই জন্য চীনে একটা নীতি আছে, সেটা হচ্ছে এক চীন নীতি। এক চীন নীতিতে বিশ্বাস করে চীন, এবং চীন চায় না কখনো তাইওয়ান তাদের কাছ থেকে আলাদা হয়ে যাক বা অন্য দেশে এসে আধিপত্য বিস্তার করুক। এই জন্য কিন্তু বিভিন্ন সময় আমরা পত্রিকায় দেখতে পাই চীন সবসময় তাইওয়ানকে হুমকি দিয়ে থাকে। সো তাইওয়ান এবং চীন এই যে সম্পর্কটার ক্ষেত্রে একটা ফাটল সৃষ্টি হয় 2022 সালের 2রা আগস্ট, যেদিন কিনা যুক্তরাষ্ট্রের স্পিকার ন্যান্সি পেলোসি এই তাইওয়ান সফর করে। সেদিন থেকেই চীন বুঝতে পারে যে তাইওয়ানকে হয়তোবা সমর্থন দিচ্ছে যুক্তরাষ্ট্র, এবং এই কারণে কিন্তু বর্তমান সংকটটা শুরু হয়েছে। সো তাইওয়ানকে সব ধরনের সহযোগিতা দিচ্ছে এখন যুক্তরাষ্ট্র, এবং অস্ত্র সহায়তাও দিচ্ছে, যে জন্য মূলত বর্তমানে সংকটটা আরো গভীর হচ্ছে। তাইওয়ান সংকট নিয়ে আমাদের গুরুত্বপূর্ণ হচ্ছে তাইওয়ানের পূর্ব নাম ফরমোজা, তাইওয়ানের রাজধানী, তাইওয়ানের সাথে এই যে চীনের সম্পর্কটা, বা চীন এখানে কি চায় এক চীন নীতির মাধ্যমে, এই জিনিসগুলো। তো সংকটটা যেহেতু চলমান, সামনে কোনো ঘটনা ঘটলেই আমরা আবার সাম্প্রতিক সেটা আলোচনা করব, এবং এই পর্যন্ত আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আমরা যখন একটা জিনিস জানবো বিস্তারিত, তখন অবশ্যই ওই জিনিসটা কিভাবে শুরু হলো এই জিনিসটা আমাদের জানতে হবে। হ্যাঁ, সো আশা করি আজকের ক্লাসটা তোমাদের কাছে উপভোগ্য মনে হয়েছে। সো কারো যদি কোনো প্রশ্ন থাকে তোমরা বলতে পারো। এবং আমি এটাও খবর নিয়েছি যে অন্যান্য কোচিং এ দেখা গেছে অনেক বড় শীট হওয়ার কারণে এবং সিনিয়র টিচার না থাকার কারণে জুনিয়র টিচাররা ওই শীট গুলো শেষ করতে পারে না। সেই জায়গায় কিন্তু আইকন প্লাস অনন্য, এবং আইকন প্লাসে আমরা শীট গুলো পুরোটাই ভালো করে বুঝিয়ে দিয়ে, তারপরেও কারো যদি সমস্যা থাকে আমাদের এখানে কনসাল্টিং আওয়ার চলে, অনেকক্ষণ ধরে কনসাল্টিং আওয়ার চলে। যাদের যা সমস্যা স্যারেরা এখানে বসে থাকে, তোমরা নির্দ্বিধায় এখানে এসে তোমাদের যে প্রবলেম গুলো আছে এগুলো সলভ করে নিতে পারো। সো আজকে আমরা আলোচনা করলাম তাইওয়ান এবং রাশিয়া ইউক্রেন সংকট। এরপরে সাম্প্রতিক কি আলোচনা করা যায় তোমরা যদি একটু কমেন্টে জানাও, কমেন্টে একটু জানাও। এরপরে আমরা তোমাদের কাছে কোন টপিকটি কঠিন মনে হয় সেটা একটু জানাও সাম্প্রতিক বিষয়ের মধ্যে। এবং তোমরা এটা জানো যে আইকন ক্লাসে কিন্তু প্রত্যেকটা শীটের উপর 3বার করে ক্লাস হয়। একবার মূল ক্লাস হয়, এরপর সলভ ক্লাস হয়, এরপরে আবার রিভিউ ক্লাস হয়, যেটা অন্য কোচিং এ নাই। সো যারা এখানে আইকন ক্লাসের ক্লাসটা দেখতেছো, তোমরা আইকন ক্লাসের উপর বিশ্বাস রাখবে, আইকন ক্লাসের উপর শেষ পর্যন্ত আস্থা রাখবে। এবং সাধারণ জ্ঞানের ক্ষেত্রে আমি যে জিনিসটা বলবো সেটা হচ্ছে সাধারণ জ্ঞানের 3টা পার্টে ভালো করা লাগবে। একটা হচ্ছে সাম্প্রতিক, আরেকটা হচ্ছে পার্মানেন্ট, আরেকটা হচ্ছে গিয়ে মৌলিক বিষয়।
এই তিনটা পার্ট কিন্তু টাচ করতে হবে আপনাদেরকে। বিশেষ করে সাম্প্রতিক থেকে 7-8টা কোশ্চেন হয়ে থাকে। তারপরে পার্মানেন্টের জন্য আমাদের শীট এবং ফার্স্ট ভিউ যথেষ্ট। মৌলিক বিষয়ের ব্যাপারগুলা, বিশেষ করে পৌরনীতি, অর্থনীতি, আইসিটি, ভূগোল, ইতিহাস, এই ব্যাপারগুলো কিন্তু আমাদের ফার্স্ট ভিউ বইয়ে দেয়া আছে। এই তিনটা সেগমেন্ট থেকেই কিন্তু কোশ্চেন হয়। আর প্রতিদিন যাতে সাম্প্রতিক তথ্যগুলো আপডেট থাকতে পারো, এই কারণে আমাদের আইকন প্লাসে আপডেট দেওয়া হয়। পাশাপাশি তুমি যে জিনিসটা করতে পারো সেটা হচ্ছে প্রতিদিন পত্রিকা পড়তে পারো। পত্রিকা পড়তে পারো, প্রতিদিন যে কোনো পত্রিকা আন্তর্জাতিক পাতাটা একটু পড়ে নিও, তাহলে প্রতিদিনের যে আন্তর্জাতিক খবরগুলো আসে এগুলো একটু চর্চা হয়ে যাবে। পরবর্তীতে যখন রিসেন্ট ভিউটা দেওয়া হবে বা কারেন্ট অ্যাফেয়ার্স অন্যান্য বই পড়বে, ওটা পড়ার ক্ষেত্রে খুব ইজি হয়ে যাবে। সো সাম্প্রতিকে ভালো করতে হলে প্রতিদিন নিয়মিত আন্তর্জাতিক পাতাটা পড়তে হবে। আর সাধারণ জ্ঞানের তিনটা বিষয় ভালো করতে হলে এই তিনটা সেগমেন্ট ভালো করে পড়াশোনা করা লাগবে, তাহলে 30-এ মিনিমাম 28টা থেকে 29টা পরীক্ষার হলে কমন পড়বে এবং সবাই এভারেজে কিন্তু 25 মার্ক পাবে। এই তিনটা সেগমেন্টের একটা সেগমেন্ট বাদ দিলে কিন্তু তোমার প্রস্তুতি ভালো না বলে ধরে নেওয়া যায়। আর সাম্প্রতিক বাদ দিলে বর্তমানে যে ঘটনাগুলো ঘটতেছে এই ঘটনাগুলোর সাথে মিলিয়ে কিন্তু পার্মানেন্টের কোশ্চেন গুলো হয়, পার্মানেন্ট তথ্যের কোশ্চেন গুলো। তো এই কারণে সাম্প্রতিক কখনো অ্যাভয়েড করা যাবে না। এই কারণে যাই পড়ো না কেন প্রতিদিন তিনটা জিনিস কমন রাখবা। সেটা হচ্ছে প্রতিদিন পত্রিকা পড়বা, এরপরে প্রশ্ন ব্যাংক সলভ করবা, এবং লিখিত বাংলা আর ইংলিশ লিখিত প্রতিদিন 1-2 পৃষ্ঠা করে প্র্যাকটিস করবা। পত্রিকা পড়বা 1 ঘন্টা ধরে। আর প্রশ্ন ব্যাংক বাংলা ইংলিশ সাধারণ জ্ঞান বিগত বছরের প্রশ্নগুলো বা প্রশ্ন ব্যাংক থেকে বের করে এগুলো একটু অ্যানালাইসিস করার চেষ্টা করবে, না হলে কিন্তু অন্যদের যে প্রস্তুতির ক্ষেত্রে পিছিয়ে থাকবে। সো এইভাবে যদি তোমরা প্রস্তুতি নিতে পারো, ইনশাল্লাহ সাধারণ জ্ঞান বা অন্যান্য বিষয়ে তেমন সমস্যা হওয়ার কথা না। হ্যাঁ, এই ক্লাসটি গ্রুপে সেভ থাকবে। সো সবাই আহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আইকন প্লাসের সাথে থাকবেন, সেই আশাবাদ ব্যক্ত করে আজকের ক্লাসটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন এবং দেখা হবে বিভিন্ন শাখায়। আসসালামু আলাইকুম।